স্যার আমাদের বইতে আপনি যখন কিনতে বলছেন চ্যাপ্টার আপনি কি 9টা বলছেন 9টা বলছেন বইতে? বুঝি নাই চ্যাপ্টার কয়টা আছে বইতে চ্যাপ্টার? 6টা নাকি 9টা? বইতে কয়টা আছে সেটা ফ্যাক্টর না, তোমাদের সিলেবাসে কয়টা সেটা হলো ফ্যাক্টর। ঠিক আছে, বুঝছো? স্যার অনেকের এই প্রবলেমটা হচ্ছে যে বই কিনতে গিয়ে আপনি 9টা কথা বলছেন, বইতে পাইতেছে 6টা। তাই? জি স্যার। আচ্ছা, দেখা যাক কি সমস্যা, দেখি ক্লাস শুরু হোক তারপরে। হ্যাঁ, আচ্ছা, তোমাদের লিংক পাঠাইছি, যারা যারা ওকে স্যার। করতে চাও তোমরা আগের লিংকে ঢুকছো না? জি স্যার। আচ্ছা, ওকে, কারো সমস্যা হচ্ছে নাকি লিংক পেতে? কেউ মেসেজ টেসেজ দিচ্ছে নাকি? আচ্ছা, তোমাদের সিলেবাস দেখো, তোমাদের সিলেবাসে এত স্লো নেট, অনেক স্লো। নেট 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 ডিস্টার্ব, অনেক স্লো। ল্যাব তো আমি না পাই না, ল্যাবে নেটওয়ার্ক পাই না, আবার দেখা যাচ্ছে কত স্লো। হ্যাঁ, তোমরা আসো, লাইনে আসো। হ্যালো, মাই আমার আমার সাউন্ড মনে হয় শুনতেছে না ওরা। জি স্যার। শুনতে পাচ্ছ? নেট স্লো, বুঝছো? এখানে নেট অনেকটা স্লো। জি স্যার। তোমাদের ঠিক আছে, আমার এখানে কলেজের নেটটা একটু ডিস্টার্বিং। এই যে এখানে সব আসতেছে অনেক। আরে কি ঘুরা ঘুরতেছে, এনে ক্লাস না যাবে এইভাবে? বাসায় ঠিক আছে। হুম 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 কানেকশন আছে কিন্তু স্লো, অনেক স্লো। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কি অবস্থা তোমাদের, ভালো আছো? আমাকে শুনতে পাচ্ছ এটা কিনা? শুনতে পাচ্ছ? সেম। হ্যাঁ, শোনা জি স্যার যাচ্ছে? শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। জি হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তোমাদের সিলেবাস দেখো। স্যার আমাদের সেকেন্ড ইয়ারে তো সিলেবাস দেওয়া হয় না আমাদেরকে। কেন সেকেন্ড ইয়ার সিলেবাস আমি প্রথম ক্লাসে তো তোমাদের দেখাই দিছি। এই যে এটাই তো তোমাদের সিলেবাস, এটা হলো তোমাদের সিলেবাস। এই যে এটা দেখছো, স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ, না স্যার দেখা না যাচ্ছে। স্যার, স্যার, স্ক্রিন শেয়ার হয়নি। স্ক্রিন শেয়ার হয় না? আচ্ছা, আমি শেয়ার করতেছি, দাঁড়াও।
এই যে দেখতেছো কিনা দেখো, আবার করতে বসো। জি স্যার এই যে দেখো, এটা হচ্ছে তোমাদের সিলেবাস। এখানে কয়টা? 9টা না? এই 9টা চ্যাপ্টার, ঠিক আছে? শুনতে দেখছো তোমরা? এই যে স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যালো, জি স্যার, কিন্তু ওই তো চ্যাপ্টার 6টা স্যার। হ্যাঁ, এই যে এখানে কয়টা? এখানে কয়টা? এই যে 1 2 এখানে 3, তো স্যার 9। ওখানে 9টা থাকতে পারে, ঠিক আছে, ওখানে 6টা থাকতে পারে, কারণ 6টার ভিতরে দেখা যায় এখানে হয়তো ভাগ করছে আর কি। হ্যাঁ, কিছু কিছু চ্যাপ্টার যেমন 1 2 এক চ্যাপ্টার ধরে, ঠিক আছে? ওভারভিউ অফ ম্যাক্রো ইকোনমিক্স, তারপরে মেজারিং ইকোনমিক অ্যাক্টিভিটি, এই দুটোটা মিলে একটা চ্যাপ্টার। হ্যাঁ, তারপরে 3 নম্বর একটা চ্যাপ্টার, 4 নম্বর একটা চ্যাপ্টার, তারপরে এই যে 4 5 5 6 এগুলো একটা চ্যাপ্টার। ওই যে ওই কারণে 6টা আর কি, বুঝছো? এখানে আলাদা আলাদা করে ভাগ করছে আর কি, 9টা পার্টে ভাগ করছে। তোমাদের এটা হলো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস, তোমাদের যে অনলাইনে দেয়া আর কি। এটা স্ক্রিনে একটা স্ক্রিনশট তোমরা দিয়ে রাখো, ঠিক আছে? এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো, এমন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে একটা স্ক্রিনশট দিয়ে রাখো, তাহলে সিলেবাসটা তোমাদের সামনে থাকলো, ঠিক আছে? আমাদের তো স্টুডেন্ট অনেক, কিন্তু তোমাদের ক্লাস করে মাত্র 10-12 জন। সবাই কি লিংক পাচ্ছে না নাকি কোনো সমস্যা আছে? আচ্ছা দেখো, আজকে আমরা গত ক্লাসে আমরা মাইক্রোর মধ্যে পার্থক্য আলোচনা করেছিলাম, এবং যে অবজেক্টিভস গুলা, অর্থাৎ ম্যাক্রো ইকোনমিক্স লক্ষ্য বা উদ্দেশ্য, হ্যাঁ, সামষ্টিক অর্থনীতির লক্ষ্য এবং উদ্দেশ্য। কার মোবাইলে এরকম ডিস্টার্ব করতেছে? কার তুমি মিউট করে দাও। এই যে দেখো, সামষ্টিক অর্থনৈতিক লক্ষ্য অর্জনের বিনিময় বা ট্রেড অফ গুলো কি? 1 নম্বর হচ্ছে প্রবৃদ্ধির হার ও ভোগের মধ্যে বিনিময়। প্রবৃদ্ধির হার ও ভোগের মধ্যে বিনিময়, এটা আমরা গত ক্লাসে হালকা আলোচনা করেছিলাম। এটার মধ্যে অর্থাৎ প্রবৃদ্ধির হার যদি আমরা তার এখন, কথা শোনা যায় না, অনেক আস্তে আস্তে আসে। আমার এখানে নেটওয়ার্কে একটু সমস্যা আছে, ঠিক আছে? এখন শোনা যাচ্ছে নাকি? জি স্যার। আচ্ছা, এর নেটওয়ার্ক এখানে একটু স্লো, আর এই কারণে একটু ডিস্টার্ব হতে পারে, ঠিক আছে? এখন কিছু করার নাই। তো দেখো, সামষ্টিক অর্থনৈতিক লক্ষ্য অর্জনে যে ট্রেড অফ বা বিনিময় গুলো আছে, এগুলো আমরা কয়েকটা 4টা ভাগে ভাগ করেছি। আমরা 1 নম্বর দেখাচ্ছি প্রবৃদ্ধির হার, যাকে ইংলিশে বলা হয় গ্রোথ রেট, এবং ভোগের মধ্যে বা কনজাম্পশনের মধ্যে যে বিনিময় বা ট্রেড অফ। অর্থাৎ আমরা যদি এখন প্রবৃদ্ধির হার বাড়াতে চাই, তাহলে আমাদের বর্তমান ভোগকে কনসিডার করতে হবে, অর্থাৎ বর্তমান ভোগকে কমাইতে হবে, বর্তমান সেভিং বাড়াতে হবে, ঠিক আছে? সেটা আমরা খাদ্য খেয়ে হোক, পোশাক ব্যবহারের মাধ্যমে হোক, বা বিনোদনের মাধ্যমে হোক, যেভাবে হোক আমাদের বর্তমান ভোগকে হ্রাস করতে হবে। অর্থাৎ বর্তমান ভোগকে কমিয়ে আমরা যদি সেভিং বেশি করি, তাহলে আমাদের প্রবৃদ্ধির হার বাড়বে। তার মানে ভোগের সাথে প্রবৃদ্ধির হারের সাথে, বর্তমান ভোগের সাথে প্রবৃদ্ধির হারের সাথে একটা বিপরীত ট্রেড অফ বা বিপরীত বিনিময় আছে। সেটা হচ্ছে আমাদের ভোগকে, কারেন্ট ভোগ বা বর্তমান ভোগকে আমাদের কি করতে হবে? কিছু হ্রাস করতে হবে, যদি আমরা প্রবৃদ্ধির হার বেশি চাই বা প্রবৃদ্ধির হার যদি আমরা বাড়াতে চাই। অর্থাৎ আমরা আমাদের দেশের, এখানে ভোগ বলতে একজন ব্যক্তির না, এখানে পুরো অর্থনীতির ভোগ। এখানে ভোগ বলতে সরকারি ব্যয় হতে পারে, হ্যাঁ, সরকার বিভিন্ন খাতে যে ব্যয় করে হতে পারে, পাবলিকের ভোগ হতে পারে। যেভাবে হোক ভোগকে আমাদের কমাতে হবে, কারেন্ট ভোগকে কমাতে হবে। এবং যদি আমরা প্রবৃদ্ধির হার বাড়াতে চাই, তাহলে আমরা এখানে প্রবৃদ্ধির হার এবং ভোগের মধ্যে একটা ট্রেড অফ দেখছি।
এরপরে 2 নম্বরে আমরা বাজেট ঘাটতি কমানোর অর্থ হচ্ছে স্বল্প মেয়াদে দৃঢ় প্রবৃদ্ধি। ঠিক আছে, অর্থাৎ আমরা জানি বাজেট সাধারণত 3 ধরনের হয়ে থাকে। তোমরা পাবলিক ফিনান্স তোমরা পড়বা, পাবলিক ফিনান্সে তোমরা পাবা। বাজেট ঘাটতি 3 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ব্যালেন্স বাজেট, আরেকটা হচ্ছে বাজেট ডেফিসিট, আরেকটা হচ্ছে বাজেট সারপ্লাস। ব্যালেন্স বাজেট হচ্ছে, বা এটাকে বাংলাতে বলা হয় ভারসাম্য বাজেট। ভারসাম্য বাজেট হচ্ছে যখন সরকারের আয় ব্যয় সমান হবে। সরকারের আয় এবং ব্যয় যদি সমান হয় তখন সেটা হবে ব্যালেন্স বাজেট বা ভারসাম্য বাজেট। আর ঘাটতি বাজেট সরকারের যদি আয় থেকে ব্যয় যদি বেশি হয়, একটা নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, যে অর্থ বছরে সরকার বাজেট ঘোষণা করে, ওই বাজেটে যদি সরকারের আয় থেকে ব্যয়ের পরিমাণ বেশি ধরা হয় তখন সেটাকে বলা হবে ঘাটতি বাজেট। আর উদ্বৃত্ত বাজেট বা সারপ্লাস বাজেট হচ্ছে যখন সরকারের ব্যয় থেকে আয় বেশি হবে, অর্থাৎ সরকার একটা নির্দিষ্ট বছরে বা নির্দিষ্ট অর্থ বছরে বাজেট ঘোষণার সময় সরকার যেই খাতগুলা, ব্যয়ের খাতগুলা নির্ধারণ করে এবং আয়ের উৎসগুলা নির্ধারণ করে, যদি আয়ের উৎস বেশি হয় বা আয় বেশি হয় এবং ব্যয়ের খাত বা ব্যয় যদি কম হয় তখন সেটা হবে উদ্বৃত্ত বাজেট বা সারপ্লাস বাজেট। তাহলে আমরা সাধারণত এই 3 ধরনের বাজেট পাই। এখন বলা হচ্ছে যদি বাজেট ঘাটতি হয় তখন আমাদের কি হবে? ঘাটতি বাজেট যদি কম হয় তাহলে আমাদের স্বল্প মেয়াদে প্রবৃদ্ধি ধীরগতি হবে। অর্থাৎ সাধারণত অনুন্নত দেশগুলোতে ঘাটতি বাজেট ঘোষণা করা হয়, কারণ সরকারের আয় থেকে এই সমস্ত দেশে ব্যয় বেশি হয়। অর্থাৎ ব্যয় বেশি হলে দেশের প্রবৃদ্ধি বেশি হয়। ঘাটতি বাজেট যদি বড় হয় তখন সরকারের ব্যয় বেশি হয়, ব্যয় বেশি হলে প্রবৃদ্ধি অটোমেটিক্যালি বাড়ে। আর যদি ঘাটতি বাজেট কমানো হয় তখন সরকারের ব্যয় কম হয়, ফলে প্রবৃদ্ধিও কম হয়। এটাই মূলত বলা হচ্ছে যে ঘাটতি বাজেট কম হওয়ার মানে হচ্ছে অর্থনীতিতে প্রবৃদ্ধির হার ধীরগতি বা স্লোথ হয়ে যাওয়া। সেগুলো যখন আমরা প্রবৃদ্ধি চ্যাপ্টার পড়বো তখন এটা আরো ডিটেলস আলোচনা করা হবে, জাস্ট এমনি মেমোরিতে রাখো, ঠিক আছে? আরেকটা হচ্ছে জিডিপি বৃদ্ধির হার ও বেকারত্বের হারের মধ্যে বিনিময় বা ট্রেড অফ। জিডিপি প্রবৃদ্ধির হার কি? জিডিপি প্রবৃদ্ধির, আমরা জিডিপি কাকে বলে সেটা সামনে পড়বো। তো জিডিপি প্রবৃদ্ধির হার যদি আমরা বাড়াতে চাই তাহলে আমরা বেকারত্বের হার আমাদের হ্রাস পাবে। অর্থাৎ অর্থনীতিতে যদি গ্রোথ রেট বা জাতীয় আয় বা যেটাই বলি না বা জিডিপি, এটা যদি বৃদ্ধি পায় তখন কর্মসংস্থান বাড়বে, বেকারত্ব কমবে। তাহলে জিডিপি প্রবৃদ্ধির হার এবং বেকারত্বের মধ্যে একটা ট্রেড অফ আছে এবং সেটা ট্রেড অফ অবশ্যই বিপরীত। অর্থাৎ প্রবৃদ্ধির হার কমলে বেকারত্ব হ্রাস পাবে, আবার প্রবৃদ্ধির হার বাড়লে বেকারত্ব হ্রাস পাবে, আবার প্রবৃদ্ধির হার হ্রাস পেলে বেকারত্ব বেড়ে যাবে। এরপরে 4 নম্বর হলো মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের মধ্যে বিনিময় বা ট্রেড অফ। মূল্যস্ফীতি, এটা ইংলিশে ইনফ্লেশন বলা হয়। যদি ইনফ্লেশন বাড়ে তাহলে বেকারত্ব কি হবে? কমবে। অর্থাৎ ইনফ্লেশন বাড়লে একটা অর্থনীতিতে বেকারত্ব হ্রাস পাবে বা আনএমপ্লয়মেন্ট হ্রাস পাবে। হ্যাঁ, আবার যদি ইনফ্লেশন কমাতে চায়, ইনফ্লেশন হ্রাস পেলে বেকারত্ব বৃদ্ধি পাবে। ইনফ্লেশন হলো প্রাইস লেভেল বেড়ে যাওয়া। কোনো অর্থনীতিতে যদি দ্রব্যের মূল্য বা মূল্য স্তর, যেটাকে ইংলিশে প্রাইস লেভেল বলা হয়, প্রাইস লেভেল যদি ক্রমাগতভাবে বাড়তে থাকে তখন যে পরিস্থিতির সৃষ্টি হয় তাকে বলা হয় ইনফ্লেশন। যদি অর্থনীতিতে ইনফ্লেশন বেশি হয় তখন ইনফ্লেশন বেশি হওয়া মানে উৎপাদন বেশি হওয়া, প্রোডাকশন বেশি হওয়া, কনজাম্পশন বেশি হওয়া, সবকিছু বেশি হওয়ার ফলে বেকারত্ব হ্রাস পাবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে, বেকারত্ব হ্রাস পাবে। আবার যখন ইনফ্লেশনকে কমাতে চায় বা প্রাইস লেভেলকে কমাতে হলে বেকারত্ব বৃদ্ধি পাবে, কারণ তখন উৎপাদন কমাতে হবে। এটা একটা প্রসেসিং, এটা আমরা পরে দেখাবো। তাহলে তোমরা শুধু এই ট্রেড অফ গুলা জাস্ট মনে রাখবা। একটা হচ্ছে প্রবৃদ্ধির হারের সাথে ভোগের মধ্যে একটা ট্রেড অফ, এবং সেটা হচ্ছে বিপরীত। বাজেট ঘাটতি হ্রাসের সাথে স্বল্প মেয়াদে প্রবৃদ্ধির হারের সাথে একটা ট্রেড অফ আছে, সেটা হচ্ছে বিপরীত। অর্থাৎ বাজেট ঘাটতি কমালে অর্থনীতিতে প্রবৃদ্ধির হার স্লোথ গতি হবে। এবং বাজেট ঘাটতি কি
সেটা আমরা বলেছি সরকারের আয় থেকে যদি ব্যয়ের পরিমাণ বেশি হয় সেটা হবে ঘাটতি বাজেট। তারপরে জিডিপি প্রবৃদ্ধির হার ও বেকারত্বের হারের মধ্যে একটা ট্রেড অফ আছে, মূল্যস্ফীতি এবং বেকারত্বের মধ্যে একটা ট্রেড অফ আছে। এবং এই যে 4 নম্বর পয়েন্ট আমরা এটাকে ফ্লিপস রেখা বা ফ্লিপস কার্ভের মাধ্যমে এই বিনিময়টা আমরা ব্যাখ্যা করব যখন এই যে মূল্যস্ফীতি বা বেকারত্ব চ্যাপ্টার আসবে ওখানে। What are the level? আচ্ছা, এবারে আমরা সামষ্টিক অর্থনৈতিক লক্ষ্য অর্জনে কিছু পলিসি আছে, পলিসি ইনস্ট্রুমেন্ট বলা হয় বা নীতি হাতিয়ার। সরকারের বা একটা দেশের 3টা নীতি হাতিয়ার আছে বা লক্ষ্য অর্জনের যেই ইনস্ট্রুমেন্ট বা হাতিয়ার বলা হয় এগুলাকে, যেগুলোর মাধ্যমে সরকার অর্থনৈতিক যে সামষ্টিক অর্থনৈতিক লক্ষ্যগুলো অর্জিত হয়। একটা হচ্ছে ফিসকাল পলিসি বা বাংলা বলা হয় রাজস্ব নীতি, 2 নম্বর হচ্ছে মনিটারি পলিসি বা আর্থিক নীতি, এবং 3 নম্বর হচ্ছে আয় নীতি বা ইনকাম পলিসি। ফিসকাল পলিসি বা রাজস্ব নীতি হচ্ছে সরকারের আয় ব্যয় সংক্রান্ত নীতিকে রাজস্ব নীতি বলে। সরকারের আয় ব্যয় সংক্রান্ত নীতিকে রাজস্ব নীতি বলে। এই রাজস্ব নীতি সরকার 2টা উপায় অবলম্বন, 2টা পলিসি, 2টা প্রসেসের মাধ্যমে রাজস্ব নীতি অর্থনীতিতে প্রয়োগ করে। একটা হচ্ছে সরকারি ব্যয় আর একটা হচ্ছে কর, ট্যাক্স। এগুলো হচ্ছে হাতিয়ার। এই 2টা হাতিয়ারের মাধ্যমে সরকার ফিসকাল পলিসি বা রাজস্ব নীতি অ্যাপ্লাই করে কোন একটা দেশে। অর্থাৎ সরকার যদি মনে করে যে কোন একটা দেশের অর্থনীতিতে মূল্যস্ফীতি বেড়ে গেছে, তখন সরকার ট্যাক্স আরোপ করবে। ট্যাক্স আরোপ করলে জনগণের আয় কমে যাবে, ফলে মূল্যস্ফীতি বা বলে ইনফ্লেশন বা প্রাইস লেভেল হ্রাস পাবে। অর্থাৎ এটা একটা প্রসেসের মাধ্যমে হবে, যে প্রক্রিয়ার মাধ্যমে এটা আমরা পরবর্তীতে যখন ইনফ্লেশন চ্যাপ্টার আসবে তখন এখানে দেখা হবে। যখন এখানে আমরা দেখাচ্ছি সরকারের আয়, সরকারের ব্যয় ও কর সংক্রান্ত নীতিকে রাজস্ব নীতি বলে। অর্থনৈতিক লক্ষ্য অর্জনের লক্ষ্যে সরকার ব্যয় হ্রাস বৃদ্ধি করতে পারে। সরকারি ব্যয়, এটাকে ইংলিশে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বলা হয়, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। সরকার গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের মাধ্যমে একটা অর্থনীতির যে লক্ষ্যগুলো আছে এগুলা অর্জন করতে পারে আয় ব্যয় হ্রাসের মাধ্যমে। সরকার যদি মনে করে অর্থনীতিতে এখন প্রবৃদ্ধি বৃদ্ধি করা দরকার, তাহলে সরকার তার ব্যয় বৃদ্ধি করে। আর যদি মনে করে যে না, এখন ইনফ্লেশন বা মূল্যস্ফীতি দেখা যাচ্ছে, তখন সরকার তার ব্যয়কে হ্রাস করে। ঠিক আছে? যখন প্রবৃদ্ধি বৃদ্ধি করতে চায় তখন ব্যয় বৃদ্ধি করে, আর যখন মূল্যস্ফীতি বা প্রাইস লেভেল যদি মনে করে যে বেড়ে গেছে, তখন সরকার তার ব্যয়কে হ্রাস করে। হ্রাস করলে তখন মানুষের যে সরকারি বিভিন্ন ট্রান্সফার পেমেন্টের মাধ্যমে ব্যয় বা বিভিন্ন ভাতা প্রদান করে, সরকারি ব্যয় বা সরকার বিভিন্ন যে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে, এই সমস্ত ব্যয়গুলো সরকার কমিয়ে দেয়। তখন অর্থনীতিতে মূল্যস্ফীতি, মানুষের হাতে টাকা কম আসে, অর্থাৎ মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পায়, ফলে মূল্যস্ফীতি কমে আসে, দ্রব্যমূল্য হ্রাস পায় এবং আলটিমেটলি মূল্যস্ফীতি হ্রাস পায়। অথবা করহার হ্রাস বৃদ্ধি করতে পারে। করহার হ্রাস বৃদ্ধির মাধ্যমে সরকার অর্থনীতিতে যে সমস্ত অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে সরকার সেই লক্ষ্যগুলো অর্জন করতে পারে। সরকারি ব্যয় বৃদ্ধির ফলে জনগণের আয় ভোগ বেড়ে যেতে পারে। আর সরকার যদি ব্যয় বৃদ্ধি করে, সরকার ব্যয় বৃদ্ধি কিভাবে করে? সরকার ব্যয় বৃদ্ধি বিভিন্নভাবে করতে পারে। যেমন সরকার বয়স্ক ভাতা প্রদান করে, তারপরে বিধবা ভাতা প্রদান করে, তারপরে মুক্তিযোদ্ধা ভাতা প্রদান করে, তারপরে এভাবে বিজিএফ কার্ডের মাধ্যমে বিভিন্ন সরকারি ব্যয় রয়েছে। সরকার যদি এই ব্যয়গুলা বৃদ্ধি করে, তখন জনগণের ইনকাম বাড়বে। জনগণের ইনকাম বাড়লে জনগণ কি করবে? দ্রব্য ক্রয় করবে। দ্রব্য ক্রয় করলে এটা সামষ্টিক অর্থনীতি অবশ্যই একটা প্রক্রিয়া, মানে একটার সাথে একটা চলক সম্পর্কিত। একটা যদি প্রভাবিত হয়, এর সাথে অন্যান্য চলকগুলো প্রভাবিত হবে, যেটা বেস্টিক বা মাইক্রো ইকোনমিক্সে আমরা দেখি না। বেস্টিক বা মাইক্রো ইকোনমিক্সে আমরা দেখি শুধুমাত্র কি, শুধুমাত্র ওই একটা চলকে প্রভাবিত হয়, পাশাপাশি অন্য কোনো চলক তেমন প্রভাবিত হয় না। কিন্তু সামষ্টিক অর্থনীতিতে একটা চলক প্রভাবিত হলে এর সাথে
অন্যান্য যে চলকগুলো রয়েছে এগুলো প্রভাবিত হয়। যেমন সরকার যদি ব্যয় বৃদ্ধি করে তখন মানুষের ইনকাম বেড়ে যাবে, জনগণের ইনকাম বেড়ে যাবে। জনগণের ইনকাম বেড়লে জনগণের কি করবে? ভোগ করবে, তাহলে জনগণের ভোগ বেড়ে যাবে। ভোগ যখন বাড়বে তখন কি হবে? তখন ভোগের যারা উৎপাদন করে, পণ্য উৎপাদন করে, তাদের ইনকাম বেড়ে যাবে। তারা ইনকাম বেশি হলে তারা উৎপাদন বাড়াই দিবে। উৎপাদন বাড়লে ইনভেস্টমেন্ট বাড়বে, ইনভেস্টমেন্ট বাড়লে আবার কর্মসংস্থান বাড়বে। ঠিক আছে, কর্মসংস্থান বাড়লে আবার প্রোডাকশন বাড়বে, এমপ্লয়মেন্ট কমবে। এভাবে দেখা যাবে ইনফ্লেশন বেড়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে সরকার ব্যয় বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিকে, বিভিন্ন চলকগুলোকে প্রভাবিত করতে পারে। আবার ব্যয় হ্রাসের মাধ্যমেও সরকার অর্থনীতিকে একটা স্থিতিশীল পর্যায়ে রাখতে পারে, যেটাকে ফিসকাল পলিসি বা রাজস্ব নীতি বলা হয় ইংলিশে। তাহলে আমরা সরকার দুটি উপায়ে বা দুটি ইনস্ট্রুমেন্ট বা দুটি হাতিয়ারের মাধ্যমে সরকার রাজস্ব নীতি প্রয়োগ করে। একটা হচ্ছে সরকারি ব্যয় আর একটা হচ্ছে কর। একটা হচ্ছে সরকারি ব্যয় আর একটা হচ্ছে কর, যাকে ইংলিশে বলা হয় গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এন্ড ট্যাক্স। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা রাজস্ব নীতি কাকে বলে বললাম এবং রাজস্ব নীতির হাতিয়ার গুলো কি। রাজস্ব নীতির হাতিয়ার হলো দুইটা, একটা হচ্ছে ট্যাক্স আর একটা হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। আমরা যখন জিডিপি বা জাতীয় আয় আলোচনা করব তখন আমরা এগুলা নিয়ে সরকারি ব্যয় নিয়ে আমরা আলোচনা একটু ডিটেলস আলোচনা করব, তখন বুঝতে পারবা। আচ্ছা, আর এটা হচ্ছে আর্থিক নীতি। সরকার আর্থিক নীতির সাহায্যে অর্থের যোগান, নিয়ন্ত্রণ, ঋণ নিয়ন্ত্রণ এবং দেশের আর্থিক ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে। আর্থিক নীতি হলো সরকারের অর্থ সংক্রান্ত নীতিকে আর্থিক নীতি বলে। অর্থাৎ যে নীতির মাধ্যমে সরকার একটা দেশের অর্থের চাহিদা এবং যোগানকে নিয়ন্ত্রণ করে আলটিমেটলি অর্থনীতিকে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসে, সেটাকে সরকারের আর্থিক নীতি বা মনিটারি পলিসি বলা হয়। আর্থিক নীতি মূলত কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে পরিচালিত, অর্থাৎ সরকার সরাসরি আর্থিক নীতি প্রয়োগ করে না। কেন্দ্রীয় ব্যাংক, প্রত্যেকটা দেশের একটা কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক রয়েছে। বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। হ্যাঁ, এই বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সরকার আর্থিক নীতি প্রয়োগ করে। সরকার যদি মনে করে যে অর্থনীতিতে অর্থের যোগান বেশি, তখন সরকার কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে বিভিন্ন পলিসি ইনস্ট্রুমেন্ট প্রয়োগ করে অর্থের যোগানকে হ্রাস করে। অর্থাৎ সরকার কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে অর্থনীতির সাহায্যে নিয়োগ বৃদ্ধি, আয় বৃদ্ধি, মূল্যস্তরের স্থিতিশীলতা রক্ষা এবং সুদের হার নিয়ন্ত্রণ করে থাকে। কিভাবে করে? যেমন সরকার কেন্দ্রীয় ব্যাংক যদি বিভিন্ন যে ঋণ নিয়ন্ত্রণের যে প্রসেসগুলো আছে, ব্যাংক রেট, তারপর ওপেন মার্কেট অপারেশন, এগুলো তোমরা অবশ্যই পড়বা। ওপেন মার্কেট অপারেশন যে ব্যাংকিং এর মধ্যে, তারপরে রিজার্ভ রেশিও, ব্যাংকগুলো যখন রিজার্ভ রেশিও বা ব্যাংক রেট বা ওপেন মার্কেট অপারেশন, এগুলো হচ্ছে ঋণ নিয়ন্ত্রণের পলিসি। সরকার যদি কেন্দ্রীয় ব্যাংক যদি মনে করে যে অর্থনীতিতে অর্থের সাপ্লাই বেশি আছে এখন, তখন রিজার্ভ রেশিও বাড়ায় দিতে পারে। অর্থাৎ রিজার্ভ রেশিও হচ্ছে প্রত্যেকটা কমার্শিয়াল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে তাদের যে মূলধন রয়েছে, মূলধনের একটা অংশ জমা রাখতে হয়, এটা হচ্ছে রিজার্ভ রেশিও। অর্থাৎ প্রত্যেকটা কমার্শিয়াল ব্যাংক তাদের পেড আপ ক্যাপিটাল বা ক্যাপিটালের একটা অংশ কেন্দ্রীয় ব্যাংকে, যদি 100 কোটি টাকা হয়, 20 কোটি টাকা যদি বাংলাদেশ ব্যাংকে বলে 20 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকে জমা রাখবা, তাহলে এই 20 কোটি টাকা হচ্ছে রিজার্ভ রেশিও। তারপরে অথবা ব্যাংক রেট হচ্ছে যে কমার্শিয়াল ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে যে হারে লোন নেয় বা যে হারে টাকা ধার নেয়, সেটাকে ব্যাংক রেট বলা হয়। আরেকটা হচ্ছে ওপেন মার্কেট অপারেশন, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক যদি ঋণ নিয়ন্ত্রণ করতে চায়, অনেক সময় খোলা বাজারে তার বিভিন্ন পণ্যগুলা বিক্রি করে। পণ্য বলতে এখানে যেমন সঞ্চয়পত্র, এগুলো হচ্ছে পণ্য। আমরা শুধু যে পণ্য বলতে শুধু যেগুলো আমরা খাবো, এগুলো মানে আর্থিক খাতে পণ্য হচ্ছে তোমাদের যে সঞ্চয়পত্র, তারপরে বন্ড, তারপরে শেয়ার মার্কেটে যে বিভিন্ন সেকেন্ডারি মার্কেটে যে
কোম্পানিগুলো তাদের শেয়ার বিক্রি করে, এগুলো সবগুলো হচ্ছে সরকার, কেন্দ্রীয় ব্যাংক যদি অর্থের যোগানকে নিয়ন্ত্রণ করতে চায় অথবা অর্থের চাহিদাকে বাড়াতে চায়, তখন এই সমস্ত ব্যাংক রেট, রিজার্ভ রেশিও এবং ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে অর্থের চাহিদা এবং যোগানকে নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ তাহলে এই সংক্রান্ত নীতিকে আর্থিক নীতি বা মনিটারি পলিসি বলা হয়। আর আর্থিক নীতি সরকার সরাসরি প্রয়োগ করে না, কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে আর্থিক নীতি প্রয়োগ করা হয়। আর আর্থিক নীতির হাতিয়ার হচ্ছে সুদের হার এবং অর্থের চাহিদা এবং যোগান। সুদের হার এবং অর্থের চাহিদা এবং যোগান। সুদের হার যদি বাড়ায় দেয় তাহলে বিনিয়োগ হ্রাস পাবে। কিভাবে বিনিয়োগ হ্রাস পাবে? সুদের হার বাড়লে তাহলে যারা ইনভেস্টর তাদের উৎপাদন খরচ বেড়ে যাবে, কারণ তারা ব্যাংক থেকে লোন নেবে। এখন লোন নিতে গেলে সুদের হার যদি বেশি হয় তাহলে তাদের যে লোন নেবে তার বিপরীতে তাদেরকে ব্যাংকে টাকা বেশি দিতে হবে, ঠিক আছে? ফলে তারা উৎপাদন খরচ বা তাদের যে প্রোডাকশন কস্ট সেটা বেড়ে যাবে। বেড়ে গেলে উৎপাদন হ্রাস পাবে। আলটিমেটলি উৎপাদন হ্রাস পেলে এমপ্লয়মেন্ট হ্রাস পাবে। এমপ্লয়মেন্ট মানে নিয়োগ হ্রাস পাবে। নিয়োগ হ্রাস পেলে অর্থনীতিতে কি হবে? প্রাইস লেভেল হ্রাস পাবে, একটা অস্থিরতার সৃষ্টি হবে, অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হবে। মানে ম্যাক্রো ইকোনমিক্সে একটা চলক বা একটা পলিসি নিতে গেলে দেখা যায় পুরো অর্থনীতির প্রত্যেকটা চলকের মধ্যে প্রভাবিত হয়। এই জন্য ম্যাক্রো ইকোনমিক্স একটু মাইক্রো থেকে ম্যাক্রো ইকোনমিক্স একটু জটিল। আর এটা হচ্ছে আয় নীতি, যেটাকে ইংলিশে বলা হয় ইনকাম পলিসি, ঠিক আছে? যে নীতির মাধ্যমে সরকার মজুরি ও দ্রব্য মূল্যকে প্রভাবিত করে তাকে আয় নীতি বলা হয়। মজুরি ও দ্রব্য মূল্য, মজুরি বলতে ইংলিশে ওয়েজ বলা হয়, অর্থাৎ শ্রমিকদের যে ওয়েজ রয়েছে, হ্যাঁ, এই ওয়েজকে সরকার যে পলিসির মাধ্যমে প্রভাবিত করে। সরকার দেখা যায় অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে নির্ধারণ করে দেয় যে শ্রমিকদের মজুরি, নিম্ন মজুরি এত থেকে মজুরি নিম্নে আর না দিতে পারবে না, অর্থাৎ 6,000 বা 7,000। যেমন আমাদের গার্মেন্টস সেক্টরে সরকার সর্বনিম্ন মূল্য নির্ধারণ করে দিয়েছে 6,000 বা 5,500, যে এর নিচে আর কাউকে মজুরি দেওয়া যাবে না, ঠিক আছে? এই সরকারের এই সমস্ত নীতিকে আবার বলা হচ্ছে, অনেক সময় দেখা যায় সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দেয় যে শ্রমিকদের বেতন এর চেয়ে বেশি দেওয়া যাবে না বা এর চেয়ে কম দেওয়া যাবে না। অর্থাৎ সরকারের এই সমস্ত মজুরি এবং দ্রব্য মূল্য নির্ধারণ সংক্রান্ত যে নীতি, এই নীতিকে বলা হয় আয় নীতি। আয় নীতির অপর নাম মজুরি নীতি বা মূল্য নীতি, ওয়েজ অ্যান্ড প্রাইস পলিসি। অনেক সময় এটাকে কেউ কেউ ওয়েজ পলিসি বা প্রাইস পলিসি বলা হয়। এই নীতির মাধ্যমে সরকার দেশে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করতে পারে। সরকার ন্যূনতম মজুরি আইনের মাধ্যমে শ্রমিকদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে শ্রমিকদের জীবনযাত্রা মান উন্নয়ন ব্যবস্থা করতে পারে। অর্থাৎ সরকার যদি নিম্ন মজুরি নির্ধারণ করে দেয়, আবার অনেক সময় দেখা যায় সরকার এই আয় নীতির মাধ্যমে দ্রব্যের দামও নির্ধারণ করে দেয়। আমরা এই যে বিভিন্ন বাজারে গেলে দেখি যে দোকানগুলোতে দেখা যায় অনেক সময় প্রাইস লিখে দেওয়া হয় যে আদা এত টাকা, তারপরে রসুন এত টাকা। আচ্ছা, আমাদের 40 মিনিট সময়ের পরে যে কোনো সময় আমাদের ডিসকানেক্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে এখানে ক্লাস শেষ, তোমাদের নেক্সট ক্লাসে তোমরা জয়েন করে ফেলবা, ঠিক আছে? হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? যদি আমাদের 40 মিনিট, জি স্যার, ওকে স্যার। 40 মিনিট, জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওকে। তোমরা তাহলে আমরা এই সরকার মজুরি নীতি, আয় নীতি বা মজুরি নীতির মাধ্যমে কি করতে পারে? সরকার শ্রমিকদের সামাজিক নিরাপত্তা ইত্যাদি নিশ্চিত করতে পারে, অথবা দ্রব্য মূল্য অনেক সময় সরকার নির্ধারণ করে দিতে পারে। যে অনেক সময় সরকার মার্কেটগুলোতে যাচাই করে দেখা যায় সরকারি প্রতিনিধি পাঠিয়ে বিভিন্ন দ্রব্যের মূল্য নির্ধারণ করে দেয় বা দাম ঠিক করে দেয়, এই দামের উপরে বা রেঞ্জ ঠিক করে দেয়, এই রেঞ্জের উপরে দ্রব্যের দাম রাখা যাবে না। আমরা দেখি অনেক সময় এটা কার্যকর হয় আর অনেক সময় এটা অকার্যকর হয়। দেখা যায় অনেক সময় সরকার মনিটরিং কম থাকলে দেখা যায় ব্যবসায়ীরা এটা ফলো করে না, আবার মনিটরিং থাকলে অনেক সময় ফলো করে। তাহলে দেখা যাচ্ছে আয় পলিসি বা ইনকাম পলিসির মাধ্যমে সরকার মজুরি এবং দ্রব্যের মূল্যকে নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে সরকার আরো অনেক পলিসি আছে, তবে এই তিনটা হলো গুরুত্বপূর্ণ। এই তিনটা পলিসির মাধ্যমে সরকার সামষ্টিক অর্থনৈতিক যে লক্ষ্যগুলো রয়েছে সে লক্ষ্যগুলো অর্জন করতে পারে। এখানে আমি ইংলিশে তোমাদের কিছু পলিসি
যে সরকারের আরো বিভিন্ন পলিসিগুলো রয়েছে সেগুলো আমরা লিখে দিয়েছি। এগুলো তেমন প্রয়োজন নাই, তারপরেও একটু যদি বাই চান্স পরীক্ষা টরীক্ষা আসে তাহলে এগুলো ফলো করতে পারবে। 1 নম্বর ফিসক্যাল পলিসি, চেঞ্জেস ইন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এন্ড ট্যাক্সেশন। অর্থাৎ সরকার ফিসক্যাল পলিসি কি? সরকারি ফিসক্যাল পলিসি হচ্ছে সরকারি ব্যয় এবং